আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে আসছে পরীক্ষা দিবে তোমাদের জন্য পল্লী সাহিত্যের পুরোপুরি একেবারে ব্যাখ্যামূলক আলোচনা নিয়ে এলাম এবং কি তোমাদের নতুন বইয়ের মধ্যে পিডিএফটি খুবই বাজে এসেছে, মানে পিডিএফের মধ্যে লেখাগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমি তোমাদেরকে পুরাতন পিডিএফের সাথে মিল করে পড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ যেসব বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। এখানের মধ্যে থেকে যেসব লাইনগুলো মিলবে না, যেমন লেখক পরিচিতিটা কিছুটা বদলানো হয়েছে, যতটুকু এখান থেকে মিলে অতটুকু এখান থেকে পড়াচ্ছি, বাকি অংশটা এখান থেকে পড়াবো। এখান থেকে তোমাদের যেসব লাইনগুলো লেখক পরিচিতি দাগানোর প্রয়োজন তা তোমরা এখান থেকে একটু অনুমান করে দাগাতে পারবে। আমি তোমাদেরকে ডিরেক্ট নতুন বই থেকে পড়াই। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1855 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বসিরহাট মহকুমা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এটা একটু ধারণা নিয়ে নিবে, তোমাদের জন্য প্রয়োজন আছে। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত BA অনার্স পাস করেন, সেটা একটু মোটামুটি মনে রাখলে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সেরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা ডিলিট লাভের গৌরব অর্জন করেন। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা মনে রাখবে। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা সাহিত্য অধ্যাপক এবং অধ্যক্ষ স্বরূপ নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভাবান মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। তিনি ছিলেন ভাষাবিদ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং বাংলা গ্রামারে তার অবদান অনেক। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড, এগুলো তার লেখা, খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলা ভাষা ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তাহলে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার রচনা। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌখিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। 13 জুলাই 1969 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহ জীবনাসন ঘটে। কবি পরিচিতিটা তোমাদের নতুন বই থেকে পড়িয়ে দিলাম এবং যেখানের মধ্যে যে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা এই বই থেকে পড়বো, কারণ এখানে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং তোমাদের এই লাইনগুলো দাগানো অনুসারে তোমরা চাইলে সুন্দর করে বইয়ে তুলে নিতে পারো। আমরা যদি পড়া শুরু করি, পল্লী গ্রামের শহরের মতো গায়ক বাদক নাটক না থাকলেও তার অভাব নেই। মানে এই যে গ্রামের মধ্যে সাধারণত শহরের মধ্যে গায়ক বাদক নাটক এগুলো বেশি থাকে, কিন্তু পল্লী গ্রামেও কিন্তু তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূরণ করে দিচ্ছে। মানে এই যে বিভিন্ন রকম পাখির ডাক, বিভিন্ন রকম জিনিসের শব্দ, বিভিন্ন রকম প্রকৃতির বিষয়, এগুলা এই যে শহরের মধ্যে নায়ক বাদক নর্তক এগুলার অভাব পূরণ করে দিচ্ছে। আমি জানি এটা পড়ে তোমরা মজা পাবা না, কিন্তু তাও তোমাদের পড়তে হবে, কারণ সিলেবাসে এটা আছে এবং এখান থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে সেটা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। মানে পল্লী বলতে গ্রামের প্রতিটা বিষয়ের মধ্যে আমরা সাহিত্যের বিভিন্ন জিনিস দেখতে পাই, কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, যেমন আমরা সবাই কিন্তু বাতাসের মধ্যে ভাসছি বা বাতাসের মধ্যে আছি, আমাদের সব সময় গায়ে বাতাস হাওয়া লাগছে, এরকম আমরা বাতাসে থেকে যেমন আমরা ভুলে গেছি যে আমরা বাতাসে ডুবে আছি, তেমনি পাড়া গায়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। এই জন্য গ্রামের বিভিন্ন জিনিস তুমি দেখবে যে গ্রামের মধ্যে যখন মানুষ পানি থেকে গাছ তোলে বা গাছ কাটে তখন অনেকগুলো স্লোগান মানুষ দেয়, যে মারোটান হিয়া, এই ধরনের অনেকগুলো স্লোগান মানুষ দেয়। এগুলো কিন্তু পল্লী গ্রামের সম্পদ, কিন্তু আমরা সেখানে থেকে আমরা এগুলাকে ছোটোখাটো বিষয় মনে করি এবং তাচ্ছিল্য করি। শ্রদ্ধেয় ডাক্তার দীনেশচন্দ্র সেন, যেমন শ্রদ্ধেয় ডাক্তার দীনেশচন্দ্র সেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন। তিনি কি সংগ্রহ করেছিলেন? মৈমনসিংহ গীতিকা। সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে। সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সমুদয় পশ্চিমের সাহিত্য রসিক রোমারোলা পর্যন্ত মৈমনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। রোমারোলা হলো একটা বিশিষ্ট লেখা এবং যার লেখক সাহিত্যে নোবেল পেয়েছেন, তিনি পর্যন্ত এই বাংলার
যেমন ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে কি হয়েছেন, এই যে বাংলার প্রকৃতি নিয়ে তিনি মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে। মানে এখানে বলছে গ্রামের বিভিন্ন রকম মানুষ যারা পল্লীর বিভিন্ন বিষয় নিয়ে লেখেন, কথা বলেন, পল্লীর বিভিন্ন কিছু সম্পর্কে জানেন, তারা কিন্তু অনেক পেছনে পড়ে আছে এবং তাদেরকে কে এরকম লিখে এগুলো সংরক্ষণ করার কথা মনে করিয়ে দিবে। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদ কত ধনী। কিন্তু হায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই। মানে এখানে তিনি বলছেন যে বাংলার পল্লীর এইসব বিষয়গুলো যদি কেউ সংগ্রহ করতে পারতো, কিন্তু কেউ তো এগুলা সংগ্রহ করে না। মানে আমরা যে সাহিত্য নিয়ে আমরা এত সম্পদশালী তা অনেকে জানে না, এবং এই বিষয়গুলো সংরক্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক দলও নাই। আমরা পল্লীগ্রামের বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখুর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, মানে আমরা আমাদের গ্রামের সময় দেখবে যে মারা অনেক ছোট ছোট গল্প বলতো, দাদিরা অনেক কিছু বলতো, সেগুলো শুনে শুনে আমরা ঘুমিয়ে যেতাম। সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপন্যাসগুলোর মূল্য কম নয়। আমরা ছোটবেলায় অনেকেই এইটা শুনেছি, আলিবাবা 40 দস্যু, এই গল্পটা আমরা অনেকেই শুনতাম, কিন্তু এই গল্পের মতেও বাংলা উপন্যাসের রূপকথাগুলোও কিন্তু অনেক কম নয়, ওইগুলাও অনেক সুন্দর, অনেক শুনতে ভালো লাগে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অন্তল গর্ভে তলিয়ে যাচ্ছে। মানে এই বর্তমানে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে এগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এখানকার শিক্ষিত জননী সন্তানকে আমরা রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। মানে এই শহরের যে শিক্ষিত জননী বা মারা আছেন, তারা ছেলেদেরকে এইসব গল্পগুলো শোনান না। তাহাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা লেম্বাস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। মানে আমাদের যে মারা শিক্ষিত জননীরা আছেন, তারা এই ধরনের ইংরেজি অনুবাদক গল্পগুলো আমাদেরকে শোনাতে চান। বাংলার যে পল্লীগ্রামের অনেক ছোট ছোট গল্প আছে সেগুলো বলেন না। ফলে কোনো সুদূর অতীতে সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। মানে আমাদের পেছনে যে আমাদের গ্রামীণ যে বিষয়গুলো জড়িত, অনেক বেশিভাবে জড়িত, সেগুলো আস্তে আস্তে লোপ মানে কমে যাচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথার সংগ্রহিত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপন্যাসের অন্য প্রান্তে কিংবা ভারত উপন্যাসের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে। তিনি বলছেন এই যে আমাদের যে লেখাগুলো বা আমাদের পল্লীগ্রামের যে বিষয়গুলো, সেগুলো যদি কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে সংগ্রহ করতেন, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেগুলাকে রাখা হতো এবং ওরাও বিদেশি গল্পের মতো, আমরা যেমন বিদেশি গল্প পড়ি, ওরাও আমাদের এগুলো পড়তো। হয়তো এশিয়ার বাইরে ইউরোপেও লিথুনিয়া কিংবা ওয়্যারলেসের কোনো পল্লী রমণী এখন হুবহু বা কিছু রূপান্তরিকভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপুতিকে শোনাচ্ছেন। মানে এই যে আমাদের গল্পগুলো আছে, হয়তো কেউ ইউরোপ বা বিদেশি যারা আছেন, ওরা তাদের নাতিপুতিকে এইসব আমাদের গল্পগুলো অথবা আমাদের গল্পগুলোকে কিছুটা পরিবর্তন করে তারা তাদেরকে শোনাচ্ছেন। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে অবাস্তম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। মানে এই যে আমাদের এত জিনিসগুলো আছে, এগুলা কে আছে যারা সংগ্রহ করবে এবং এগুলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশ বড় বড় বিদ্বানদের সভা আছে। মানে ইউরোপ আমেরিকার মধ্যে বড় বড় বিদ্বানদের সভা থাকে, যাকে আমরা বলা হয় ফোকলার সোসাইটি। মানে যা এই যেখানে বড় বড় বিদ্বানরা বসে, ওই সভাগুলোকে বলা হয় ফোকলার সোসাইটি। তাদের কাজ হচ্ছে ওইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। মানে তাদের কাজই হচ্ছে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত। মানে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ তা গ্রহণ করে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি ঠাকুরদার থলে যথেষ্ট নয়,
মানে এই যে তারা এগুলা লিখতেন, আমরা তো এগুলো কম পড়িনি বা ছোটবেলায় আমরা কম দেখিনি, সবসময় কার্টুন দেখলে যে ঠাকুমার ঝুলি দেখবো, এগুলো খুবই অসাধারণ লেখা, কিন্তু এগুলা সংগ্রহ কেউ করছে না। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। মানে বিশ্বকোষের বালামগুলো তো আমরা অনেক বড় বড় দেখি, বাংলার এই উপকথাগুলো যদি কেউ সংগ্রহ করত তাহলে সেগুলো এরকম বড় বড় বালামেও কি হতো না, জায়গা হতো না। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা বলি হচ্ছে ফি, ফিও, ফ, ফাং, স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও এর সাদৃশ্য হলো কোথা থেকে? কোথা থেকে? তবে কি একদিন এই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। এই যে এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, এটা একটা প্রবাদ বাক্য। এটা কি বাক্য? প্রবাদ বাক্য। এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা কোন বাক্য সেটা থেকে প্রশ্ন আসে। ধরি মাছ নাই ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এগুলো তিনোটাই হলো কি? প্রবাদ বাক্য। কি প্রবাদ বাক্য? খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। এইরকম আরও কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে। তাহলে ডাকের কথা, খনার বচন, এখানে একটা খনার বচন দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি, কলা রুয়ে না কেটো পাতা, তাতেই কাপড় তাতেই ভাত। তাহলে এটা একটা খনার বচন, এটা একটা কি? খনার বচন। খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে এগুলো দেখবে। প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। মানে আমাদের যে জাতি আছে তাদের অনেক পুরনো কথা এখানের মধ্যে থেকে আমরা খুঁজে পাই। আমরা আজও বলি পিডিও বসে পোড়ার খবর। এই প্রবাদ বাক্যে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। তাহলে এই কথাটা কখনকার সময়ের জিনিস মনে করিয়ে দেয়? যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয়, তোমরা আমাদের বইগুলো দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ এবং গুছালো আকারে দাগানো আছে, কি কি পরীক্ষা আসে, কোন লাইন থেকে প্রশ্ন আসে। ইনশাআল্লাহ হুবহু সেখান থেকে 100% কমন থাকবে। শুধু বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় বই নয়, সব ধরনের বই আমাদের কাছে দাগানো আকারে আছে। তোমরা যদি নিতে যাও খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে। এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের থেকে বইগুলো কালেক্ট করতে পারবে। অলরেডি অনেকেই নিয়েছে, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। এই প্রবাদ বাক্য, তাহলে আমরা এটা যে পেলাম এটাও একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য মনে রাখবে। এবং তখন বাংলা রাজধানী ছিল কি? পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। ডাক, খনার বচন, বচনগুলি সংগ্রহ তাদের চিরকাল জীবন্ত করে রাখবে। তারপর ধরুন ছড়ার কথা, তাহলে এখন এটা ছড়া। এটা কি? ছড়া। এমসিকিউতে যদি আসে রোদ হচ্ছে পানি হচ্ছে, আমরা তো এখানে বৃষ্টি পড়েছিলাম, আমি ঠিক বলতে পারছি না যে এটা শব্দই ভুল আছে নাকি এভাবেই পড়ে। রোদ হচ্ছে পানি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। তোমরা আমাকে এটা একটু কমেন্ট করে জানাবে যে এটা কি আসলে ঠিক আছে কিনা। এর সঙ্গে সঙ্গে তাহলে আমরা এটা জানলাম কি? ছড়া। কথায় কথায় ছেলে মেয়েরা ছড়া কাটতে থাকতো। রোদের সময় যখন বৃষ্টি হয় অমনি তারা সম্মন স্বরে ঝংকার দিয়ে ওঠে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানির গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। তাহলে এই যে এগুলো আছে, এগুলো হলো সরস প্রাণের জীবন্ত উৎস। খুবই বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি জানি এটা পড়ে মজা পাচ্ছ না, কিন্তু কিছু করার নেই, পরীক্ষার জন্য পড়তে হবে। কিন্তু আজ দুঃখে ধন্য প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? মানে কবি বলছে বা লেখক বলছে যে এগুলা কে আসলে সংগ্রহ করবে? শুধু ছড়া কেন, খেলাধুলারও না কত বাধাগত আছে। বাধাগত মানে হলো নিয়ম নীতি। মানে আমরা একটু আগে তো ছড়া সম্পর্কে দেখেছি, এখানের মধ্যে আমাদেরকে বিভিন্ন ছড়া, ছন্দ, এরপরে আমাদেরকে এখানে কিছু খনার বচন এগুলো দিয়েছে। কিন্তু এখন আমাদেরকে বলছে এই ছড়াগুলো, এগুলো ছাড়াও আমাদের বাংলার খেলাধুলাও ছিল অনেক বৈচিত্র্যপূর্ণ এবং অনেক নিয়ম নীতি ছিল। বাধাগত আছে বা ছিল আমাদের এই দেশে, মানে আমাদের এই দেশে খেলাধুলার অনেক নিয়ম কানুন ছিল। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, মানে যখন ফুটবল খেলা, ব্যাট বল খেলা কেউ জানতো না যে কিভাবে খেলে, তখন কাপাটি মানে কাবাডি খেলার খুব ধুম ছিল। মানে তখনকার গ্রামীণ সমাজে, এখনও মোটামুটি দেখা যায়, খুবই কম হয়ে গেছে এখন, কাবাডি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে না কত বাধাবুলি ছেলেরা ব্যবহার করতো। বাধাবুলি মানে বোল, মানে আমরা দেখেছি কাবাডি খেলার সময় সুন্দর সুন্দর বোল ব্যবহার করে, সেগুলোর কথা বলছে।
এক হাত বললা 12 হাত সিং, উড়ে যায় বললা দা তিং তিং। তো এটা কি বলছে এটা আমরা যদি একটু বুঝি। যেমন একজন খেলোয়াড় প্রথমে বল দেয়, আমরা জানি এই হাডুডু খেলার মধ্যে যে ঘরটা হয় সেটা আমরা আপাতত এরকম করে ধরে নিলাম, এদিকে 6 জন থাকে। কয়জন থাকে? 6 জন। মোট কথা খেলোয়াড় হয় 6 জন 6 জন করে। তো 6 জন 6 জন করে খেলোয়াড় হয়। তো 6 জনের কত হাত? 12 হাত। এক হাত বল নিয়ে যায়, মানে এখান থেকে যে কোনো একজন বল নিয়ে এখানে আসে এবং ওদের 6 জনের যে কারো একজনকে ছোঁয়ার চেষ্টা করে। যদি সে ছুঁইতে পারে, ছুঁয়ে আবার দৌড়ায় এই লাইনটা ক্রস করতে পারে, তাহলে তার 1 পয়েন্ট হয়ে যায়। তো উড়ে যায় বললা, বললা মানে কি ওই যে বল দিতে আসে ওর বল উড়ে যায় এবং সে খুশিতে তখন তা ধিং ধিং বা তা তিং তিং এটা বলে, খুশিতে বলে আর কি। তো আমরা নিয়মটা জানি কি, এখান থেকে বের হবে তুমি বল দেওয়া শুরু করবে, যে কাবাডি কাবাডি কাবাডি, অনেকে অনেক রকম করে বলে। এখান থেকে বল শুরু করে, বল শুরু করলে হয়তো কাবাডি কাবাডি বলে। তো এখানে এসে যে কোনো একজনকে ধরে যদি সে চলে যেতে পারে এই ধরনের বলগুলো দেয়। তখনকার সময় এগুলো প্রচলন ছিল। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এইসব লোপ পাওয়ার উপক্রম হইয়াছে। লোপ কি, এখন তো বর্তমানে নাই বললেই চলে। তো বিদেশি খেলাগুলো ফুটবল ক্রিকেট আসার পর থেকে এগুলো অনেক কমে গেছে, মোবাইল আসার পর থেকে তো আরও বেশি কমে গেছে। কে এদের বাঁচিয়ে রাখবে? তো লেখক বলছে এগুলাকে কে বাঁচায় রাখবে। তারপর ধরুন পল্লী গানের কথা, মানে এখন বলছে খেলাধুলার কথা শেষ, এখন হলো পল্লী গানের কথা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রতন বিশেষ। মানে পল্লী সাহিত্যের কিছু গান ছিল, সেই গানগুলো ছিল অমূল্য রতন। গানগুলো কি? সেই জারি গান, সেই ভাটিয়ারি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অপুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তো এই যে এই ধরনের গানগুলো ছিল সেগুলো একসময় অনেক ফেমাস ছিল। রাখালরা যখন গরু চড়াতে যেত একরকম গান গাইতো, ভাটিয়ালি এক ধরনের গান ছিল, অনেক সুন্দর এগুলো। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান অত্যপত্তভাবে জড়িয়ে আছে। তো এই গানগুলোর মধ্যে অনেক বৈশিষ্ট্য ছিল। শহুরে গানের প্রভাব সেগুলো এখন বর্বর চাষার, বর্বর মানে বর্বর শব্দের অর্থ হলো অসভ্য, বর্বর শব্দের অর্থ কি? অসভ্য। তো বলছে শহুরে গানের প্রভাবে, মানে শহরে নতুন নতুন গান আসার কারণে বর্বর চাষা গান বলে ভদ্র সমাসে আর বিকায় না। বিকায় না মানে চলে না। বিকায় না বলতে এমনি বিক্রি হয় না, বা এখানে যেটা মিন করতেছে সেটা হলো এখানে এখন চলে না। কেন চলে না? কারণ আমরা আমাদের শহরের ভদ্র সমাজের মানুষ যারা আছে ওরা মনে করে এগুলো হলো বর্বর চাষাদের গান, মানে অসভ্য গান। কিন্তু এই গানেরগুলোই মর্ম ছিল অনেক বেশি। মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই যে গানগুলো ছিল, এই যে সুন্দর সুন্দর এই গানগুলো, এগুলো এখন ভদ্র সমাজে কি বলে? এগুলো অসভ্য গান। এই গানটির সঙ্গে আমাদের শহুরে গানের কোনো তুলনা হতে পারে? মানে এই শহরে যে গানগুলো নতুন নতুন আসছে এগুলো কোনো তুলনা হতে পারে? এই গানগুলো ছিল অমূল্য রতন, অমূল্য সম্পদ। কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? মানে এই যে এগুলো কেউ সংগ্রহ করছে কি সেটা জিজ্ঞেস করছে। এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। তাহলে পল্লীর প্রাচীন সম্পদ হলো এই এতক্ষণ পর্যন্ত কবি যা বলে এসেছেন এগুলো সবগুলো হলো পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। মানে সাহিত্যের ভাণ্ডারটাকে পূরণ করার জন্য, সাহিত্যের ভাণ্ডারকে পূরণ করার জন্য পল্লীর নতুন সম্পদের কোনো অভাব নেই। মানে আমাদের পল্লী গ্রামে এত এত বেশি জিনিস আছে। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, মানে আমরা বাংলা সাহিত্য বলে যে সাহিত্যটাকে চিনি বা বলি, তার 15 আনা, কত আনা? 15 আনা, খুবই বেশি গুরুত্বপূর্ণ। 15 আনা ভালো করে দেখবে, তার 15 আনাই হলো শহুরের সাহিত্য। মানে আমাদের বেশিরভাগ যে সাহিত্যগুলো ছিল বা আগে যে সাহিত্যগুলো ছিল এগুলোর বেশিরভাগই লেখা হলো শহরের লেখা, কিন্তু আমরা সেটাকে কি বলে চালাই দিচ্ছি? বাংলা সাহিত্য বলে। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য ছিল সেটা। মানে আমরা যদি সুন্দর করে বলতে যাই তাহলে সেটা ছিল কি? নাগরিক সাহিত্য। তো এই নাগরিক সাহিত্যটাকে আমরা বাংলা সাহিত্য বলে চলাই দিচ্ছি, কারণ তার 15 আনা ছিল শহরের লেখা, শহরের বিষয়। সেই সাহিত্যে আছে, মানে এই যে সাহিত্যগুলো ছিল তুমি এখন পড়লে বুঝতে পারবে কেন শহুরে সাহিত্য। রাজার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের দোকানের ফু দেওয়ার কথা। তো এখন দেখো তখনকার গ্রামের মধ্যে রাজরানী কোথায়? শহরেই তো হতো রাজরানী, বা ওই অঞ্চলটাই তো শহর থাকতো। বাবু বিবির কথা, যারা পয়সাওয়ালা থাকতো, বা ওই সময়ের কথা। মোটর গাড়ির কথা, মোটর গাড়ি তো আর গ্রামে একেবারে প্রত্যন্ত গ্রামে চলতো না, শহরে চলতো। বিজলি বাতির কথা যেটা শহরেই ছিল, গ্রামে খুব পরে গেছে। সিনেমা থিয়েটার তাও গ্রামে ছিল না, এগুলো শহরে ছিল। তো এই যে বিষয়গুলো, চায়ের দোকানে ফু দেওয়ার কথা, এগুলো কোথায় ছিল? শহরে। এগুলো সবগুলো শহরের বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে কি বলা যায়? এগুলো 15 আনাই হলো শহরের লেখা।
এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। মানে এইসব বিষয়গুলো নিয়ে অঢেল লেখা হয়েছে, লেখার কোনো অভাব নেই। পল্লী গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটো মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। মানে এই যে লেখাগুলো ছিল, এখানে তুমি দেখবে যে কৃষকদের বা গৃহস্থে পল্লী গ্রামের কৃষকদের কোনো তেমন কথা নাই, জেলে বা মাঝিদের তেমন কোনো কথা নাই, মুটে মানে কুলি বা মজুরদের কোনো কথা নাই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলো গ্রামীণ নিয়ে লেখা না, এগুলো সবগুলো শহর কেন্দ্রিক। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে? তাহলে বলতেছে যে এই যে গ্রামীণ যে মানুষগুলো আছে ওদের কথা নিয়ে কয়জন লিখতেছে, কয়জন এখানে মাথা ঘামাচ্ছে? আমাদের বিশ্ববরণ্য কবি সম্রাট একবার, তো কবি সম্রাট বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে, একবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত হয়েছিলেন। একবার ফিরাও মোরে মানে তিনি একবার চেয়েছিলেন যে গ্রামীণ বিষয় নিয়ে লিখবেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার ঘুরে ফিরে কোনো মতে ভুলে গিয়ে তিনি আবার শহরের বিষয় নিয়ে লেখা শুরু করেছেন, গ্রামীণ বিষয় আর লেখা হয়ে ওঠে নাই। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রহস্য। মানে ধান গাছ দিয়ে যে তক্তা হয় না এটা শহরের মানুষ জানে, কিন্তু তাদের কাছে এক রহস্যময় হয়ে গেছে গ্রাম কেমন হয়। কারণ শহরে এত বেশি যানজট বা এত বেশি বিশৃঙ্খল অবস্থা যে শহরের মানুষ এখন গ্রাম নিয়েই বেশি ভাবে। তো এখানের মধ্যে বলছে যে শহরের মানুষটা এখন গ্রামের বিষয়গুলো সম্পর্কে একেবারে টোটালি জানেই না, ওদের কাছে এটা এক অজানা রহস্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। মানে এখানে বলছে দুই শ্রেণীর মানুষের কথা বলছে, যে কেউ কেউ মনে করে গ্রাম হলো এক জঘন্যতম জায়গা, মানে জঘন্য, ঘৃণা করে আর কি। আবার তার বিপরীতে আরেক দল মানুষ, ওরা মনে করে যে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা অনেক সুন্দর, গ্রামে অনেক সুন্দর হয়, আসলে গ্রাম অনেক সুন্দর হয়, গ্রামীণ বিষয়গুলো অনেক মধুর হয়। তো এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলছে। তারা পল্লীর মর্মকথা কি করে জানবে? মানে তারা পল্লীর মর্মকথা কিভাবে জানবে? কিভাবেই তার মুখচ্ছবিখানি আঁকবে? মানে গ্রামীণ বৈশিষ্ট্যগুলো ওরা কিভাবেই বা আঁকবে? আমাদের আজ দরকার হচ্ছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেয় সাহিত্যের, মানে গ্রামীণ সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। মানে এখানে বলছে আমাদের যে শহরে সাহিত্য ছিল, এখন আমাদের কাজ হলো এটার পাশাপাশি আমাদের গ্রামীণ যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলা যাতে আমরা সুন্দর করে কি করতে পারি, তুলতে পারি। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। মানে বর্তমানে শহরের অনেক মানুষ, এই শহরে যেমন ঢাকা শহরের কথা চিন্তা করো, চট্টগ্রাম শহরের কথা চিন্তা করো, অনেক যানজট, কোনো একটা রাস্তায় বের হলে মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো কৃত্রিম পরিবেশ হয়ে গেছে সব দালান বাড়ি, ঘর বাড়ি, কোনো প্রাকৃতিক কোনো কিছু তেমন দেখাই যাচ্ছে না, সব কৃত্রিম। তো এখান থেকে মুক্তি পেয়ে অনেক মানুষের চাচ্ছে যে এখন কোথায় বাইর হয়ে যেতে বা গ্রামে চলে যেতে। তাদের জন্য আমাদের কিছু গড়াগাথার দরকার আছে। মানে এই যারা এখন গ্রামীণ নিয়ে বিভিন্ন ইন্টারেস্ট অনুভব করছে বা গ্রামে যেতে চাচ্ছে, তাদের জন্য আমাদের কিছু একটা করা দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলিটারেট সাহিত্য ক্রমেই আদরের আসন পাচ্ছে। মানে এই প্রোলিটারেট শব্দের অর্থ হলো কৃষিক বা শ্রমজীবী মানুষ, বা এখন বর্তমানে ইউরোপ আমেরিকায় বড় বড় যে দেশগুলো আছে এগুলোর মধ্যে এখন বর্তমানে এই শ্রমজীবী মানুষদের বিষয়গুলো নিয়ে অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে। আমাদের দেশেও পাবে, মানে আস্তে আস্তে এগুলো আমাদের দেশেও হয়ে যাবে। কিন্তু কোথায় সে পল্লী কবি? তো কবি বলছে কই সে পল্লী কবি যে এই পল্লীর বর্ণনা দিবে? ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবে। তো বলছে কোথায় আমাদের সেই কবি, কোথায় ঔপন্যাসিক, কোথায় সাহিত্যিক যারা নিখুঁতভাবে মানে সুনিপুণভাবে এই গ্রামের ছবি তুলে ধরবে? যারা শহরে চশমা পরে ওইসব মানুষদের কাছে ওরা কিভাবে এগুলো তুলে ধরবে? এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তোমরা চাইলে আমাদের কাছ থেকে দাগানো বই নিতে পারো খুবই অল্প দামে, সাথে সাজেশন থাকবে 100% ইনশাল্লাহ সেখান থেকে কমন থাকবে। যদিও আমি তোমাদেরকে ভিডিও আকারে সবগুলোই দেওয়ার চেষ্টা করছি, যতটুকু পারি ইনশাল্লাহ তোমাদেরকে আমি দিব। এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। মানে আমরা দেখি এই যে পল্লী গ্রামের আমরা আলো বাতাসগুলো গ্রহণ করছি, এগুলো আমাদের ফ্রি, একেবারে কোনো টাকা দিতে হয় না। তো পল্লী গ্রামের এই বৈচিত্র্যপূর্ণ বিষয়টা আমরা যারা ফ্রিতে নিচ্ছি তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। মানে এই ক্ষেত্রে আলো বাতাসগুলো নেওয়ার সময় কই আমরা তো ভেদাভেদ করি না। যেরূপ মাতৃস্তন্য সন্তান মাত্রই অধিকারী, মানে একটা মায়ের সন্তান যেভাবে করে তার মায়ের দুধ পান করবে বা তার জন্য যতটুকু অধিকারী, সেরূপ এই পল্লী সাহিত্য, পল্লী জননী হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। মানে এখানে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলেই মিলে এই পল্লী সাহিত্যটাকে
আরও বেশি উপর বা আরও বেশি উন্নত করার চেষ্টা করব। তো এখানে যে ওই একটা গান ছিল যে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, সেই গানটার মতো কিছুটা এখানে আমাদেরকে বলছে যে এই ক্ষেত্রে বা পল্লীর ক্ষেত্রে আমরা আমাদের ভাইদের যেমন করে আমরা আলো বাতাস গ্রহণ করার সময় আমরা কোনো ভেদাভেদ করি না, তেমনি পল্লী সংগ্রহের সময় পল্লীর বিষয়গুলো নিয়ে যখন লেখার সময় আমরা কোনো ভেদাভেদ করব না। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, মানে বাংলার এক সময় এক বড় ধরনের পল্লী সাহিত্য ছিল। তার কঙ্কাল বিশেষ, মানে বর্তমানে তার কিছু কঙ্কাল এখনও আছে, মানে তার অল্প স্বল্প এখনও কিছু আছে। সময় ও রুচির পরিবর্তনে যে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, মানে সময়ের পরিবর্তে এবং মানুষের রুচির পরিবর্তনে সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। নেহাত সেকালে পাড়াগাঁয়ের লোক ছাড়া, মানে নেহাত সেকালে পাড়াগাঁয়ে বা গ্রামীণ অঞ্চলের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। পাড়াগাঁয়ের সেকেলে লোক মানে কি, বৃদ্ধ মানুষদেরকে বলছে। তো বৃদ্ধ মানুষরা ছাড়া বর্তমান জেনারেশন যারা আছে ওরা কেউ এগুলার আদর বা যত্ন করে না। কিন্তু একদিন ছিল যখন, মানে অনেক আগের কথা বলছে, নায়ের দড়ির মাঝি, মানে যে নৌকা চালায় তার সেই মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, মানে একেবারে মাঝি থেকে শুরু করে গৃহকর্মের যে বৌঝি যারা ছিল ওরা, বালক থেকে বুড়ো পর্যন্ত, মানে একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, আমির মানে রাষ্ট্রপ্রধান থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাতো, মানে সকলেই এগুলো নিয়ে থাকতো বা এগুলা চর্চা করতো। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, মানে আমাদের কথা বলছে, আমরা যদি আমাদের গ্রামীণ সাহিত্যের প্রতি মনোযোগ দেই, তবেই আমার মনে হয়, মানে তবেই তিনি মনে করছেন এইরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে, মানে এরকম পল্লী জননী বা পল্লী সাহিত্যগুলো সার্থক হবে। নচেত অর্থ কি, নতুবা এই সকল কেবলই ভুয়া মানে কি, এগুলা কোনো লাভে আসবে না, কেবলই ফকিকার মানে হলো যে কি ফাঁকিবাজি, তো কেবলই শুধু এগুলো ফাঁকিবাজি হবে। তো আমরা যদি আমাদের পল্লীর যে বিষয়গুলো আছে এগুলো ধরে রাখার চেষ্টা করি তাহলে এগুলো আমাদের জন্য অনেক ভালো হবে, আর নয়তোবা এগুলো কোনো কাজেই আসবে না আমরা যদি ধরে না রাখি। শব্দ টিকার মধ্যে যেসবগুলো ভালো করে পড়বে, যেমন ডক্টর দীনেশচন্দ্র সেন, এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থটা, খুবই ভালো করে দেখবে। এরপরে দেখো এখানের মধ্যে যদি আমি সবগুলোই তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে যেগুলো তোমাদের কাজে লাগবে, যেমন সালটা একটু দেখবে। 1334 বঙ্গাব্দে তিনি সর্বপ্রথম বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং তারই সুযোগ্য সম্পাদনায় চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। তো তার প্ররোচনায় ওরা এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন। রোমারোলা, ফরাসি দেশের কালোজয়ী সাহিত্যিক ও দার্শনিক রোমারোলার জন্ম 29 জানুয়ারি 1866 খ্রিস্টাব্দে। যা ক্রিস্তফ উপন্যাস তার অমূল্য কীর্তি, এগুলো একটু মনে রাখবে। এখানে আছে মদিনা বিবি, মৈমনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথায় দেওয়ানা মদিনার নায়িকা ছিল এই মদিনা বিবি। দেওয়ানা মদিনার লোকগাথা প্রখ্যাত কবি, তো তিনি এটি লিখেছেন। এরপরে হলো যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আরব্য উপন্যাসের সবচেয়ে চিত্তকর্ষ গল্প আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখবে, একটু করে পড়ে ফেলবে এখান থেকে। এরপরে আলিবাবা ও 40 দস্যু, এটা কিন্তু অনেক বিখ্যাত একটা লেখা। এরপরে এখানে লোম্বাস টেলস অফ শেক্সপিয়ার, এটা দেখবে, তার বিখ্যাত যে লেখাগুলো আছে সেটা। প্রত্নতাত্ত্বিক, যিনি প্রাচীন লিপি মুদ্রা এগুলা নিয়ে বিভিন্ন রকম ঘাটাঘাটি করেন। এরপরে হলো যে নৃত্যটা একটু ভালো করে দেখবে। প্রবাদ বাক্য কি, প্রবাদ বাক্য। এরপরে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তার যেখানে যেগুলো আছে, ঠাকুমার ঝুলি তার শিশুদের সবচেয়ে প্রিয় বই, এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। এরপরে আছে প্রবাদ বাক্য, দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা, এটি হলো এগুলো প্রবাদ বাক্য। খনা, প্রাচীন ভারতে প্রখ্যাত নারী জ্যোতিষী, বাংলা জলবায়ু নির্ভর কৃষি নির্ভর বিশেষ উপদেশমূলক খনার ছড়াগুলো 8 থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময় রচিত বলে ধারণা করা হয়। পশ্চিমবঙ্গের 24 পরগনায় জেলায় অন্তর্গত বরাসত মহকুমা দেউলিয়া গ্রামে তার নিবাস ছিল বলে জনশ্রুতি আছে। এরপর হলো যে বালাম বা বইয়ের খণ্ড, ইংরেজি বালাম বলে। এরপর হলো যে ভুয়ো দর্শনটা দেখবে। প্রোলেটারি সাহিত্য, এগুলো একটু ভালো করে দেখবে। এরপর হলো যে ফকিকার মানে ফাঁকিবাজ। পাঠ পরিচিতির মধ্যে প্রথম 2 লাইন 3 লাইন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাও আমরা নতুন বই থেকে একটু দেখার চেষ্টা করি নতুন বই কিছু এসেছে কিনা। প্রায় সেমই, সব কিছুই আগের মতোই আছে। তোমরা এখান থেকে প্রথম লাইন যেটা আছে, পূর্ব মৈমনসিংহ গীতিকা সম্মেলনের 11শ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এই সমলয়ে সভাপতি হিসেবে অভিভাষণ দেন, তারই পুনর্লিখন রূপ হলো পল্লী সাহিত্য প্রবন্ধটি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখবে ভালো করে, আশা করি তোমাদের এটি খুবই কাজে আসবে।